একটা মানুষ অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার পর এত স্বল্প সময়ের মধ্যে কিভাবে মুক্তি পেয়ে গেল? এখন বলা হচ্ছে যে আইনজীবীরা মুক্ত করেছে। মুক্ত কি আইনজীবীরা করে নাকি বিচারক তাকে মুক্তির আদেশ দেয়? এখানেও আপনার টার্গেটটা হচ্ছে এই ঘটনার ভেতর থেকে আপনি একটা রাজনৈতিক পক্ষকে যেহেতু কোণঠাসা করার সুযোগটা যদি পাওয়া যায় আপনি সেটি করবেন বলে আপনি বারবার ওই প্রশ্নটি নিয়ে আসছেন যে আইনজীবী তাকে মুক্ত করে দিয়েছে। নির্বাচন তো একটা যুদ্ধ, একটা মাঠের যুদ্ধ, কথার যুদ্ধ, প্রতিযোগিতা। তবে সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে নিরস্ত্র যুদ্ধ হওয়ার কথা ছিল, কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে সেই যুদ্ধটা একটা রক্তক্ষয়ী যুদ্ধের দিকে যেতে পারে বলে অনেকেই শঙ্কা প্রকাশ করছে। এই শঙ্কাটা কেন? এই শঙ্কাটা হচ্ছে দুটো কারণে। একটা হচ্ছে যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানটা, সেই গণ অভ্যুত্থানে যারা পরাজিত তারা এখানে নির্বাচন হোক এটি চায় না, এটি একটা অংশের ভাষ্য। আর দেশের ভেতরের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটিকে আমরা গত 14-15 মাসে স্বাভাবিক জায়গায় নিতে পারিনি। মোটা দাগে এই দুটো ঘটনা আমাদের চোখের সামনে আসে, কিন্তু এর পেছনে আরও কতগুলো ঘটনা আছে যে ঘটনাগুলো আমরা সামনে আনি না। প্রথম যে ঘটনাটা বললাম যে দেশের একটা বড় অংশ ভোটার, প্রার্থী, সমর্থক তারা দেশের বাইরে আছে, তারা চায় না এই মুহূর্তে নির্বাচনটা হোক। কিন্তু তারা যে 15 বছর ক্ষমতায় ছিল এবং একটা ব্যাপক দাপট নিয়ে তারা ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, ব্যবসা বাণিজ্য, মিডিয়া সবই তাদের নিয়ন্ত্রণে ছিল। তারপরেও মানুষ রাস্তায় নেমে এসে বিপুল মানুষ সেই শক্তিকে পরাজিত করেছে। তাহলে আজকে আমরা কেন তাদেরকে ভয় পাচ্ছি? ভয় পাচ্ছি এই কারণে যে ওই যে মানুষ রাস্তায় নেমেছিল সেই মানুষ এখন রাস্তায় নেই। এই মানুষগুলোকে রাস্তা থেকে ঘরে পাঠিয়ে দেওয়ার জন্য যারা মানব ঢাল হয়ে দাঁড়াতে পারতেন ওই পালিয়ে থাকার গোষ্ঠীর বিরুদ্ধে, সেই মানুষগুলো মানব ঢাল হওয়ার মতন এখন মানব আপনি খুঁজে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? ওই জায়গাটা আপনি কখনোই চিন্তা করছেন না। আপনার ভাবনাগুলো, আপনার অ্যাকশানগুলো, আপনার আলোচনাগুলো এটা একটা নির্দিষ্ট কতগুলো সেক্টর ধরে এবং এটা অনেকটা আর্টিফিশিয়াল। আপনি মূল জায়গাটায় যাচ্ছেন না। শরীফ আব্দুল হাদী তাকে গুলি করেছে এবং যারা গুলি করেছে তাদেরকে ধরার জন্য তার পাড়া প্রতিবেশী যাকেই পাচ্ছি আমরা তাদেরকে ধরে নিয়ে আসছি। অনেকটা কুল কিনারা করতে পারা যাচ্ছে, প্রচুর নিউজ দেখছি, কিন্তু মূল অপরাধী যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই খবরটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। মূল যে অপরাধী তাকে ধরা যাচ্ছে না, কিন্তু সে ঘটনার আগের দিন কোথায় গিয়েছিল, কয়জন নারী ছিল, তাদের পরনে শাড়ি ছিল নাকি চুড়ি হাতে ছিল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু একটা অস্ত্র মামলায় সে কিভাবে জেল থেকে বেরিয়ে এলো, তার পলিটিক্যাল আইডেন্টিটি তো সে আওয়ামী লীগের কর্মী, নেতা, তাই তো? যে পরিচয়টা আমাদের সামনে এসেছে আওয়ামী লীগের নেতা। তাহলে আওয়ামী লীগের এই নেতা, আওয়ামী লীগের অসংখ্য নেতা জেলখানায় আছে, এমনকি যাদের বিরুদ্ধে ওই ধরনের মামলাও নেই তারাও জেলখানায় আছে। এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়ে দিয়েছেন ধরলেই জেল, একেবারে পাওয়া মাত্রই জেলে দিয়ে দেওয়া হবে। কিন্তু তার ভেতর থেকে এই ধরনের একটা খুনি, এই ধরনের একটা অপরাধী পরপর 2 বার জেলখানা থেকে কিভাবে বেরিয়ে এলো, ওই দিকে কেউ যাচ্ছে না কেন? ওটি ঘটেছে একটা বড় গাছের নিচে। আচ্ছা, ওই দিকে যাচ্ছে না, এর পেছনের কি কারণ থাকতে পারে? আমি ওই যে বললাম যে আমাদের প্রত্যেকটা কাজ করার আগে আমরা চোখের দিকে তাকাই, যে আমি যে কাজটা করব এই কাজটা যদি করতে যাই আপনি খুশি হবেন নাকি বেজার হবেন। আমার তো প্রথম জানার তদন্ত কাজের মধ্যে একটা মানুষ অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার পর এত স্বল্প সময়ের মধ্যে কিভাবে মুক্তি পেয়ে গেল? এখন বলা হচ্ছে যে আইনজীবীরা মুক্ত করেছে। মুক্ত কি আইনজীবীরা করে নাকি বিচারক তাকে মুক্তির আদেশ দেয়?
এখানেও আপনার টার্গেটটা হচ্ছে এই ঘটনার ভেতর থেকে আপনি একটা রাজনৈতিক পক্ষকে যেহেতু কোণঠাসা করার সুযোগটা যদি পাওয়া যায় আপনি সেটি করবেন বলে আপনি বারবার ওই প্রশ্নটি নিয়ে আসছেন যে আইনজীবী তাকে মুক্ত করে দিয়েছে। জামিন তো আইনজীবী দেয় না, আইনজীবী একজনের পক্ষে কথা বলে। আইনজীবীরা অনেকের পক্ষে কথা বলার পরেও বিচারক তো তাদেরকে জামিন দিচ্ছে না, এরকমের ঘটনা আছে না? তাহলে যে বিচারক এই ধরনের একটা গ্রাউন্ডে মামলায় জামিন দিল, আমরা সেই বিষয়টি নিয়ে ভাবছি না। কারণ কি? কারণটা হচ্ছে আমাদের এখানে এক ধরনের মানে ঠাট্টা মশকরা চলছে। আমরা কিসের মধ্যে পড়েছি আমরা এটি বুঝেই উঠতে পারছি না। ছাত্ররা সচিবালয়ে একটা বিরাট দাবি দেওয়ার কাগজ পড়ছে, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা টলটল চোখে দাঁড়িয়ে আছেন, তিনি মাথা নাড়ছেন এবং ছাত্ররা বলছে যে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ চাই, পদত্যাগ চাই, এবং তিনি ওই দাবির প্রতি সমর্থন জানাচ্ছেন। তো মশকরাটা আপনি কি বুঝতে পারেন? আপনি শরীফ ভাই, করবেন। শরীফ ভাই আপনি বলবেন, আমি একটু বলি। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের বিষয়টি বলছিলেন, আর হয়তো 2 মাসেরও বেশি সময় নেই জাতীয় নির্বাচনের। এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রধান কাজ আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য যতটা আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করার, ঠিক সেই মুহূর্তে ছাত্র শিবিরের সভাপতি কিন্তু একটি হুঙ্কার দিয়ে রেখেছেন যে আজ রাতের মধ্যে যদি পদত্যাগ না করা হয় তাহলে হয়তো তারা ভিন্নভাবে এগোবেন। তো এই পরিস্থিতিতে আসলে রাজনৈতিক মোড় কোন দিকে যেতে পারে? পুরো ঘটনাটাই একটা ধোঁয়াশা তৈরি করা, একটা জটিলতা তৈরি করার চেষ্টা আছে অনেক আগে থেকে। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে এই যে খেলাগুলো হচ্ছে, আজকেও দেখলাম জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করলে নির্বাচন করতে দেব না। ঠিক আছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেন, কিন্তু জাতীয় পার্টি মানে জাতীয় পার্টি না। জাতীয় পার্টি মানে হচ্ছে জিএম কাদেরের জাতীয় পার্টি। গত সংসদে আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দলের উপনেতা যিনি ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন মঞ্জুর সহ যারা গত নির্বাচনে আওয়ামী লীগের পাশে থেকেছেন, আপনি তাদের বিষয়ে কোনো কথা নেই। আপনার কথা সমস্ত অভিযোগগুলো জিএম কাদেরকে কেন্দ্র করে। কারণ হচ্ছে এর ভেতর থেকে আপনি একটা পলিটিক্স করতে চাইছেন। আপনার পক্ষে যদি আসে তাহলে তার 7 খুন মাপ। 24-এর আমিডামিন নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে সায়েদুল হক সুমন, সে জেলে, কিন্তু ওই মেজর আখতারুজ্জামান সে জামাতে যোগদান করার পর তার কোনো অপরাধ নেই, কিন্তু আবার ওই প্ল্যাটফর্ম থেকেই অনবরত একজনকে ধরে জুলাইয়ের গাদ্দার, জি, শেখ হাসিনার জি, বেনিফিশিয়ারি